This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঞ্চনজঙ্ঘার চূড়ায় চড়া হলো না, শরীর খারাপ হওয়ায় ক্যাম্প 4 থেকে বাড়ি ফিরলেন পিয়ালি বসাক। বললেন, কোথায় থামতে হয় জানা উচিত, পর্বতারোহণ পরেও করা যাবে। এর আগে 22 মে 2022 সালে এভারেস্ট জয় করেন চন্দননগর পর্বতারোহী। 2 বছর আগে মাকালু এবং অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য ছিল সিসাপাংমা। পিয়ালি 8000 মিটার উচ্চতার মানাসুলু, ধৌলাগিরি, লোটসে, অন্নপূর্ণা, মাকালু এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। এছাড়া আরও 7টি শৃঙ্গ জয় করেছেন, যেগুলো 8000 মিটারের কম। এখনো পর্যন্ত 15 বারের অভিযান করেছিলেন। 16তম অভিযান ছিল সিসাপাংমা। চীন অনুমতি না দেওয়ায় সেই অভিযান হয়নি। তার পরবর্তীতে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আরোহণ করার অভিযান করেন। গত 7 এপ্রিল অভিযানে বের হন চন্দননগর থেকে। ব্যাংক অ্যাডোসমেন্ট হিসেবে বেসরকারি ব্যাংক 20 লক্ষ টাকা স্পন্সর করে। পিয়ালির মা স্বপ্না, বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন গত 1 বছরের মধ্যে। তারা সবসময় পিয়ালিকে উৎসাহ দিয়েছেন। পিয়ালিকে হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তারা। মা বাবার অনুপস্থিতি ফাঁকা লাগে। পিয়ালিকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল ভিতর থেকে। তবে তাদের জন্য আবার পর্বতারোহণে বের হন। পিয়ালি বিস্ময় কন্যা, সে ইতিমধ্যে পাহাড় কন্যার নাম পেয়েছেন। তার চেষ্টা অদম্য জেদ সবার কাছে দৃষ্টান্ত হতে পারে। শেষবার মাকালু অভিযানে সাক্ষাৎ মৃত্যু মুখ থেকে ফিরতে হয়েছে তাকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসাধিক কাল নেপালের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন। এবারের অভিযান যথেষ্ট কঠিন ছিল, তবে ভয় পান না পিয়ালি। পাহাড়ের চূড়ায় তার অনায়াস বিচরণ। আজই নেপাল থেকে বাড়ি ফিরেছেন পিয়ালি। তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘা আগে ওঠা হয়নি, তাই এবার যখন সিসাপাংমা অভিযান হলো না, ঠিক করলাম কাঞ্চনজঙ্ঘা উঠব। সব ঠিকই ছিল, খুব ভালো ক্লাইম্বিং করছিলাম, কিন্তু ক্যাম্প 4 থেকে সামিট করতে আর 1000 মিটার দূরে থামতে হয় তাকে। জ্বর কাশি শুরু হওয়ায় ভারতীয় সেনা তাকে ওষুধ দেয়। ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলেও আর এগোনো হয়নি, কারণ শেরপারা অসুস্থ হয়ে পড়ে। পাহাড়ের আবহাওয়া খারাপ হতে থাকায় আর ঝুঁকি নেয়নি পিয়ালি। ফিরে আসার সিদ্ধান্ত নেন। পাহাড় চড়ার জেদ থাকার আশাবাদী, পাশাপাশি সময় সঠিক সিদ্ধান্ত নিতে জানতে হয়। যতটা পাহাড় চড়ার ততটাই ফিরে আসার ক্ষমতা থাকা দরকার। জীবন থাকলে আবার অভিযান হবে, তাই আপাতত স্কুল যাওয়া আর বাড়িতে থেকে শরীর চর্চা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। না, 6টা উচ্চতম শৃঙ্গ যে আরোহণ করেছি একবারেই হয়েছে। শুধু এভারেস্টের ক্ষেত্রে সেইটাতে আমার কোনো সমস্যা হয়নি। সেটা তো সেই টাকার একটু সমস্যা ছিল বলে শেরপা যেতে দেবে না, মুখে ঘুষি মেরেছিল, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এইটা হলো না। প্রথমত আমি তো খুবই ভালো ক্লাইম্ব করছিলাম, মানে নিমাস অরুণাচল প্রদেশের ইনস্টিটিউটের স্যাররা ছিলেন, প্রিন্সিপাল আর্মির, ইন্ডিয়ান আর্মি, নেপালি আর্মির টিমরা ছিল, খুবই প্রশংসা করছিল আমার ক্লাইম্বিং এর। এবং নির্মল পূর্জা, উনিও ওয়ার্ল্ড ফেমাস ক্লাইম্বার, খুবই প্রশংসা করছিল। কিন্তু যখন ওই সামিট ক্যাম্পে যাচ্ছি আমার একটু কাশি আর জ্বর হয়েছিল। এইবার সেইটা আমি ভাবলাম যে যদি তারপরে গিয়ে আবার আরো বাড়াবাড়ি হয়ে যায় যখন সামিটে যাব, আর ওখানে তো বাঁচানো যায় না, না কাঞ্চনজঙ্ঘাতে আরোই বাঁচানো কঠিন কাজ, আর হেলিকপ্টার তো অত উচ্চতায় যায় না। তো আমি সেই কারণে নামলাম যে আমার কাছে কোনো ওষুধও ছিল না, কারণ যেহেতু আগে কখনো আমার এই ধরনের অসুখ হয়নি, ওষুধ টষুধ ছিল না। তা আমি ভাবলাম যে ইন্ডিয়ান আর্মির ডাক্তার দেখি ওষুধ নিয়ে আবার চলে আসবো, তাহলে জিনিসটা সেফ হবে, স্ট্রং হয়ে যাবে, ভালোভাবে সামিটটা করতে পারবো। কিন্তু এসে ইন্ডিয়ান আর্মিকে দেখিয়ে, ডাক্তার দেখিয়ে ওষুধও ওরা খুবই ভালো দিয়েছিল, ওনারা নিজেরাও বললেন। এবং আমি দেখলাম একদিনের মধ্যে আমার জ্বরও সেরে গেল, দুদিনে পুরো কাশিও সেরে গেল। কিন্তু তারপরে ওই কিছু উপরে যখন সামিটে যাব, কিন্তু এজেন্সির কিছু মেম্বার অসুস্থ হয়ে পড়েছিল। তো তখন তাদের রেস্কিউ করা, বাঁচানোটা তো প্রথম কাজ, কারণ বাঁচানোর ক্ষেত্রে তো এক মুহূর্ত দেরি করা যাবে না। তো তাদের রেস্কিউ চলছিল। এবার ওখানে তো আর বললাম আর হয়ে গেল না, ওদের বাঁচানো অনেক কঠিন কাজ। সেই সব করতে করতে এবার আমারটা দেরি হয়ে গেল, আমি সামিটে যাব বারবার বলছিলাম।
কিন্তু ওই তারপর ওয়েদার খারাপ হয়ে গেল, আর সামিটে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। হ্যাঁ, এপ্রিল মাসে 7ই এপ্রিল। প্রথমে তো আমার যাওয়ার কথা ছিল সিসাপাংমা, চীন দিয়ে ওটা, কিন্তু কাঠমান্ডু থেকে অনেক চেষ্টা করা হলো যাতে পারমিশন পাওয়া যায়, কিন্তু চীন পারমিশন দিল না এপ্রিল মাসে। তো এখন বলছে সেপ্টেম্বর অক্টোবরে দেবে, কিন্তু অভিযান তো আমি ক্যান্সেল করতে চাইনি, কারণ কাঞ্চনজঙ্ঘাটা আমার আগে করা ছিল না, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা অভিযানটাই পরিকল্পনা করলাম। এরপরে তো সেপ্টেম্বর অক্টোবরে সিসাপাংমা চোইউটা ইচ্ছা আছে স্পন্সর পেলে। এবারে তো বন্ধন ব্যাংক স্পন্সর করেছিলেন এবং খুবই ভালো ওনারা, কিন্তু এটাই আর কি খুবই মন খারাপ লাগছে যে সামিটটা হলো না। সামিটটা হলেও তো অনেকটা ওনাদের আনন্দ হতো, ভালো লাগতো। কিন্তু আমি এর পরের যে অভিযানগুলো যাব, ওনারা স্পন্সর দিক না দিক, মানে উচিত যে ওনাদের ফ্ল্যাগ লোগোটা তো নিয়ে যাওয়া উচিত। সেই নেক্সট অভিযানে আমি নিশ্চয়ই ওনাদেরটা নিয়ে যাব। আরো জায়গা থেকে চেষ্টা করব যাতে মানুষ এইভাবেই ভালোবাসার সাপোর্ট দিয়ে যান, যাতে আরো দেশের জন্য অ্যাচিভমেন্ট করতে পারি। হ্যাঁ, একজন বাঙালি তো মারা গেছে, খুবই দুঃখের খবর। এবং এইটাই মানে সবাইকে বুঝতে হবে যে জোর করে মানে অসুস্থ, কারণ উনি তো বুঝতে পারছিলেন নিজের শরীর যে ঠিক নেই, নিশ্চয়ই উনি এটা অনুভব করতে পেরেছিলেন। এইটা কিন্তু সবাইকে বুঝতে হবে যে ওই জায়গা থেকে ফেরার মতো ক্ষমতা না থাকলে যতটা অবধি যাব সেখান থেকে যেন ফিরতে পারি, ততটাই যাওয়া উচিত, মানে যেখান থেকে আমি নিজে ফিরতে পারবো। কিন্তু উনি তার বাইরে চলে গেছেন, যে কারণে আর ফিরতে পারলেন না। ওই কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে ওনার যতটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, আমার ক্ষেত্রে হয়তো ততটা হয়নি, যে কারণে আমি আর বাড়াবাড়িটাও হতে দিইনি, ওই জন্য ওপরে যাইনি, যে ওষুধটা নিয়ে গেলে। আর ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল হাই অল্টিটিউড সিকনেস হয়েছিল, কিন্তু আমার হাই অল্টিটিউড সিকনেস হয় না, ওটা অক্সিজেনের মানে শরীরে যদি অক্সিজেন না নিতে পারে ঠিক মতো তখনই হয়। কিন্তু আমারটা ইনফেকশনই হয়েছিল, এবং ইন্ডিয়ান আর্মি থেকে অ্যান্টিবায়োটিকে দিয়েছিল, মানে আমার যে সিমটমগুলো ছিল ওরাও বললো ইনফেকশন থেকেই হয়েছে। তো না, আগে কখনো হয়নি। এইটা হলো মানে এক তো প্রথমত যেহেতু মা বাবা দুজনেই 1 বছরের মধ্যে চলে গেছেন, সেইটা নিয়ে তো খুবই একটা ডিপ্রেশন, কান্নাকাটি, মানে মানুষের সামনে হয়তো আমি হাসি মুখে থাকি, কিন্তু বাকি সময় তো খুবই কান্নাকাটি আর দুঃখের মধ্যে থাকি। সেটা থেকেও মানে ডিপ্রেশনেও তো মানে ইয়েটা কমে যায়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা, তার থেকেও মানে ইনফেকশন হয়ে যেতে পারে। আর বাবা যে মারা গেলেন, বাবারও নিউমোনিয়া থেকেই উনি মারা গেছেন। তো বাবার কাছে তো সবসময়ই থাকতাম, মুখের কাছে তো সবসময় রয়েছি, তো সেইটা থেকেও চলে আসতে পারে ইনফেকশনটা, হয়তো ভেতরে থেকে গিয়েছিল জীবাণুটা। হ্যাঁ, কিন্তু মাকালুতে অসুস্থ হওয়াটা অন্য মানে ওটা তো প্রথমে আমার স্নো ব্লাইন্ড হয়েছিল, মানে তুষার ঝড়ের কারণে সানগ্লাস খুলেছি, তখন তো অতি বেগুনি রশ্মি। এবার স্নো ব্লাইন্ড মানে তুষার অন্ধত্ব, চোখে তো কিছু আর দেখতে পাচ্ছিলাম না, এবার নামতে পারছি না। সেই সময় শেরপা আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, ওখানে পুরো অসুস্থ কিছু ছিল, পুরো স্ট্রং ছিলাম। শেরপা চলে গেলে এবার যখন চোখে দেখতেই পাচ্ছি না, অত বিপজ্জনক জায়গা দিয়ে আর আমি নামবো কি করে, তখন ওই বরফের দেওয়ালে প্রায় 25-30 ঘন্টা, কত ঘন্টা আমি নিজেও জানি না, কারণ চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, আমি শুধু পায়ের আঙুলের ওপর ভর দিয়ে, কারণ খাড়াই বরফের দেওয়ালে তো পুরো পা পাতা যায় না, এরকম শুধু আঙুলগুলো ফ্রন্ট পয়েন্ট ক্র্যাম্পনের লোহার কাঁটাটা গিটিয়ে ওইভাবে আধ বসা অবস্থায় খাড়াই বরফের দেওয়ালে পুরো খোলা আকাশের নিচে পুরো তুষার ঝড় আসছে, আমার চামড়া টামড়া খুবলে নিয়েছিল, মানে ওই যে 25-30 ঘন্টা কন্টিনিউ তুষার ঝড়ের ঝাপটা, ওইভাবেই রইলাম। খাবার, জল, অক্সিজেন কোনো কিছুই ছিল না। 8000 মিটারের ওপরে, ডেড জোনের ওপরে, মানে পৃথিবীর ইতিহাসেই এখনো নেই যে ওই উচ্চতায় কেউ এইভাবে সার্ভাইভ করতে পেরেছে। এখনো পর্যন্ত তো আমি 8 বার 8000 মিটারের শৃঙ্গ অভিযানে গেছি, তার মধ্যে 8 না সরি 9 বার গেছি। 9 বারের মধ্যে 6টা উচ্চতম শৃঙ্গ আমি আরোহণ করেছি। একটা এভারেস্ট তো 2019-এ, ওটা তো একটু মানে আর্থিক সমস্যা ছিল, সেই কারণে সেই শেরপা উঠতে দেবে না,
মুখে ঘুষি মেরেছিল, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এইসব কারণে আমাকে 8,400 মিটার, মানে আর 400 মিটার মাত্র বাকি ছিল সামিটের, সেইখান থেকে আমাকে ফেরত আসতে হয়েছিল। আর এই কাঞ্চনজঙ্ঘাটা ফেরত এলাম। আর একটা আমরা গিয়েছিলাম চৌইউ, ওটা পৃথিবীর 6ষ্ঠ উচ্চতম শৃঙ্গ, কিন্তু ওটা হচ্ছে নেপাল চীন বর্ডারে। তো ওইটা আমরা নেপালের দিক দিয়ে ট্রাই করেছিলাম। এবারে যেমন আমার চীনের দিক দিয়ে যাওয়ার কথা ছিল, চীনের দিক দিয়ে তাও সামিট হয়েছে, কিন্তু নেপালের দিক দিয়ে পৃথিবী থেকে তখনও কেউ একজনও সামিট করতে পারেনি। তো ওটা আমরা পৃথিবীর মধ্যে প্রথম নেপালের দিক দিয়ে যাচ্ছিলাম। আর পৃথিবীতে এখনো কেউ পারেনি, মানে তো বুঝতেই পারছেন যে মানে কতটা কঠিন, কতটা টেকনিক্যাল, ভয়ঙ্কর বিপদ সব আছে। তো সেখানেও আমরা 7,300 মিটার অবধি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তখন আবার ওই ওয়েদার খারাপ হয়ে যায়, এত জোর তুষার ঝড়, শেরপারা মানে সব ভয়ে পালিয়ে আসি। শেরপারাও এত ভয় পেয়ে গিয়েছিল যে ওই রকম তুষার ঝড় আগে কখনো দেখেনি, এত বিপজ্জনক চৌইউতে তুষার ঝড় চলে। এবারে কাঞ্চনজঙ্ঘা শুনলাম যে বরফ গলে যাচ্ছে, এরকম একটা শোনা যাচ্ছে। হ্যাঁ, এবারে কাঞ্চনজঙ্ঘাটা এবারে আমরাও কাঞ্চনজঙ্ঘাতে গিয়ে দেখলাম, মানে এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাতে এত কম বরফ কখনো থাকে না। মানে ড্রাই বলে না, ওরকম সব বরফ গ্লেসিয়ার গলে মানে পাথর বেরিয়ে গেছে, কালো যে পাথর সেইগুলো বেরিয়ে গেছে। তো যে কারণে আবার কিন্তু ক্লাইম্বিংও খুব টাফ হয়ে যায়, কারণ বরফ থাকলে তাও মানে আমাদের ক্লাইম্বিং খানিকটা সুবিধা হয়ে যায়। এবার আমাদের তো জুতোর তলায় কাঁটা লাগাই, ক্র্যাম্পন, আগেও আপনারা ভিডিও ছবিতে দেখিয়েছেন। তো এই কাঁটা দিয়ে পাথরের মধ্যে ক্লাইম্ব করা খুব কঠিন কাজ হয়ে যায়। এবারে আপনার ক্ষেত্রে হয়েছিল? হয়েছিল মানে অভ্যেস তো আছে, আগেও তো পাথরের দেওয়াল, তো আমাদের লোহার কাঁটা ক্র্যাম্পন লাগিয়ে তো ক্লাইম্ব করতেই হয়। তো আমার অতটা অসুবিধা হয় না, মানে পাহাড়ে যতই ডিফিকাল্ট সিচুয়েশন থাকুক, যতই কঠিন ক্লাইম্ব হোক, আমি উঠে যাই। শুধু ভয় একটাই থাকে, কারণ প্রকৃতি যদি অ্যাভালাঞ্চ নামে, বরফের ধস এলো, তুষার ঝড় এলো, তখন তার মানুষের কিছু করার থাকে না। যার যতই ক্ষমতা থাক, যতই অভিজ্ঞতা দক্ষতা থাক, প্রকৃতির কাছে কিছু করার থাকে না। কিন্তু কাঞ্চনজঙ্ঘাতে বরফের ধস নামার ইয়েটা কম আছে, বিপদটা একটু কম, অন্যান্য শৃঙ্গতে যেমন বেশি, খাড়াইটা বেশি, কিন্তু প্রাকৃতিক বিপদটা আবার একটু কমই আছে কাঞ্চনজঙ্ঘা। কি বলবেন তাহলে, কোথায় থামতে হবে সেটা জানতে হবে নাকি? কোথায় থামতে হয় অবশ্যই সবাইকে জানতে হবে, না হলে এই যে কত কত বাঙালি মারা গেছে, এবং সেটা সবাই জানে। কাঞ্চনজঙ্ঘাতে গিয়ে দেখছি মানে সেনাবাহিনীরও সবাই জানে যে বাঙালিরা আসে আর এরকম মারা যায়। হ্যাঁ, এবং বিদেশিরাও সবাই জানে, সবাই আমাকে বলছে যে এরকম বেঙ্গলিরা তো অনেক ক্লাইম্বিং এ আসে, কিন্তু প্রচুর বেঙ্গলিরাই বেশি মারা যায়, এরকমও কি বলছে করে আমাকে। করতে হবে, জেদ চাপলে হবে? না, জেদ চাপলে হবে না, আর ওখানে জেদাজেদি প্রকৃতির সাথে তো করা যায়ই না একদম। ওরা টিম গেছিল এবারে? এবারে তো টিম তো ছিল, বিদেশিদের টিম ছিল, আমেরিকান ছিল, পোল্যান্ডের ছিল, রাশিয়ান টিমও কেউই ছিল। করতে পারেনি। কেউ মানে কিছু কিছু জন পেরেছে, সবাই পারেনি, মারাও গেছে অনেকে। এবারে মারা গেছে? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাতেও মারা গেছে। আপনার কতটা ওটা বাকি ছিল? আমার তো আর সামিট ক্যাম্প থেকে ওই সামিটটাই শুধু বাকি ছিল। মানে করতে বলতে তো গেছিলেন। হ্যাঁ, তারপরে তারপরে তো ওই করা কেন? তারপরে আর ক্যাম্প ছিল না, সেই দিনই সামিটে যাওয়ার কথা, সেই দিন সন্ধ্যেবেলা বেরিয়ে সামিট করেই ফেরার কতটা কথা। মানে কত মিটার? ওই 1000 মিটার মতো। এই বিপদের ঝুঁকি নেওয়ার কতদিন সময় লাগে? না, বিপদের ঝুঁকি তো আমি নিই না, একদমই কোনোদিনই নিইনি, কারণ মৃত্যু মুখ থেকে তো ফিরেছেন এর আগেও? হ্যাঁ মানে মৃত্যুর মুখ তো অবশ্যই ঠিক আছে, কিন্তু সেইভাবে আমি এমনি তৈরিও আছি। কারণ আমার তো, আমি যে মাকালুতে যে জায়গায় ছিলাম, আমার তো ফার্স্ট বাইটও সেরে গেল। অন্যদের তো অনেকেরই পর্বতারোহীদের দেখেছেন হাতের আঙুল পায়ের আঙুল কাটা থাকে। তো আমি সেইভাবে তৈরি বলে আমার ফার্স্ট বাইট থেকেও সেরে উঠেছি, কারণ অক্সিজেন স্যাচুরেশনও আমার বেশি থাকে, সেই কারণেই সেরে গেছে। অক্সিজেন স্যাচুরেশন কম থাকলে ফার্স্ট বাইট আর সারে না, তখন আঙুল কেটে বাদ দিতে হয়। তো সেইভাবে তো আমি প্র্যাকটিস করে তৈরি হয়েই আছি। আর এবারেও তো দেখলেন যে কাঞ্চনজঙ্ঘা যখনই বুঝলাম যে সামান্য অসুবিধা হচ্ছে, আমি নিচে চলে এলাম। তো রিস্ক আমি সেইভাবে, কবে নেক্সট কবে বেরোবেন? নেক্সট তো আবার সেপ্টেম্বর অক্টোবরে ইচ্ছা আছে। আর এর তাছাড়া আরো আমার যেমন অন্যান্য মহাদেশের উচ্চতম শৃঙ্গগুলোও ইচ্ছা আছে, তারপর নর্থ পোল সাউথ পোল এগুলোও ইচ্ছা আছে।
তো সেই রকম সুযোগ যদি তার আগে আবার পেয়ে যাই কিছু যাওয়ার, আর স্পন্সরও যদি পাই, তাহলে সেইগুলোও যাব। এবারে কত টাকা খরচ হবে? এবারে তো 20 লক্ষ টাকা মতনই খরচ হয়েছে। এখন খরচ হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এটা আলটিমেট বড়। হ্যাঁ, তবে ভিডিও আমি প্রচুর করেছি। আফসোস বলতে আফসোস ঠিক নয়, আমি মনে করি মানে পাহাড় যে সিদ্ধান্ত নেয় সেটা ঠিকই আছে, নিশ্চয়ই কিছু সবসময় হয়তো সাথে সাথে বোঝা যায় না, হয়তো এটার কোনো ভালো দিকও আছে, সেটা হয়তো পরে বুঝবো। মানে যেমন সাফল্য আছে ব্যর্থতাও থাকবে, হ্যাঁ, সেটাকে তবে মেনে- এইটাকে কিন্তু ব্যর্থতা বলা যায় না। আমি বলবো যে মৃত্যু যেন না ঘটে বা অঙ্গহানি যেন না হয়, সেইটা বুঝে শুনে সবাইকে চলতে হবে। কারণ আজকে যদি আমার হাতের আঙুল পায়ের আঙুল একটা কিছু ড্যামেজ হয়ে যেত, তাহলে তার কোনোদিনই এই রক ক্লাইম্বিং পাহাড়ে ওটা সেই রকম একই রকম দক্ষতার সাথে আমি আর কখনো করতে পারতাম না। না, হ্যাঁ, এখন এটাই যে ওপরওয়ালা সবকিছু ঠিক রেখেছে, এখনো যা সুস্থ, এবং আর্মির স্যাররা পর্যন্ত বলছে যে এত ভালো আমার ক্লাইম্বিং দেখেছে, এবারে তো ছিল সব চোখের সামনে আমাকে দেখেছে, বলছে যে আমি চাই যে তুমি মানে পৃথিবীর মধ্যে একদম সেরা পর্বতারোহী একদিন হতে পারবে, আমাকে বলছে সেনা। সেই দিকে এগিয়ে যাও।